লেখিকা মাধবী ভট্টাচার্যের আলোয় ফেরা। সাবি, দরজাটা দিয়ে দে, আমি কুসুমের বাড়ি যাচ্ছি। সাবি মেঝেতে বই খাতা ছড়িয়ে বসেছিল। এবারই টেনে উঠেছে। নতুন ক্লাস শুরু হয়েছে। বই খাতাগুলোতে বসে বসে মলাট লাগাচ্ছিল। মলাট লাগানোতে যতই যত্ন হোক, পড়াশোনাতে বড্ড অবহেলা সাবিত্রীর। পড়তে একেবারেই ভালো লাগে না ওর। খুঁড়িয়ে খুঁড়িয়ে ক্লাস 10-এ উঠেছে কোনো রকমে। মা কুসুম কাকির বাড়ি যাচ্ছে শুনেই মলাট লাগানোর কাজ ফেলে দৌড়ে গেল। মা, আমিও যাব তোমার সাথে। তুই গিয়ে কি করবি ওখানে? মায়ের মুখে বিরক্তির ছাপ। মায়ের সঙ্গে কোথাও যেতে ভারী ভালো লাগে সাবিত্রীর। বড়রা মিলে কত রকমের গল্পগুজব হয়, শুনতে খুব মজা লাগে। তাছাড়া কুসুম কাকির মেয়ে অতসী ওর প্রাণের বন্ধু। অতসীর সঙ্গেও বেশ গল্প করা যাবে। কাঁদো কাঁদো গলায় বলল, যাই না মা। আচ্ছা আয়। নাচতে নাচতে মায়ের সঙ্গে চলল সাবিত্রী। কুসুম কাকির বাড়িতে গিয়ে দেখা গেল বিশাল হুলস্থুল। কারা যেন এসেছে ওদের বাড়িতে, তাদের নিয়েই হুলস্থুল চলছে। অতসীকে কোথাও দেখতে পাচ্ছিল না সাবিত্রী। খুঁজে খুঁজে রান্নাঘরের কোণায় আবিষ্কার করলো ওকে। মোড়া পেতে গম্ভীর মুখে রান্নাঘরের কোণে চুপচাপ বসেছিল অতসী। শাড়ি পরে সেজেগুজে বেশ বড় বড় দেখাচ্ছে ওকে। সাবিত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই এখানে এভাবে সেজেগুজে বসে আছিস কেন? কারা এসেছে তোদের বাড়িতে? আমাকে দেখতে এসেছিল ওরা, অতসী গম্ভীর মুখে বলল। হ্যাঁ? খুব অবাক হলো সাবিত্রী। হ্যাঁ রে, ছোট মামা কোথা থেকে যে ওদের ধরে নিয়ে এসেছে। অনেক নাকি বড় লোক। ছেলে এবারে বিয়ে পাশ করেছে, এক্ষুনি ছেলের বিয়ে দিতে চায় ওরা। ছেলের ঠাকুমা খুব অসুস্থ, তিনি নাতবউ দেখে যেতে চান। এবারে কি হবে? সাবিত্রী ব্যাপারটার তল খুঁজে পাচ্ছিল না। আমি জানি না, কিন্তু বিয়েতে কিছুতেই রাজি হব না। পড়া ছেড়ে দিয়ে এক্ষুনি বিয়ে করতে চাই না আমি। সাবিত্রী বন্ধুকে সাহস জোগাতে গিয়ে কিছু একটা বলতে চাইছিল, তখনই শুনতে পেল মায়ের গলা, সাবি চল, বাড়ি যাব এখন। তাড়াতাড়ি বেরিয়ে এলো সাবিত্রী। দেখল মোটা মতন মহিলাটির সাথে বেশ গল্প জুড়েছে মা। কুসুম কাকিও সঙ্গে আছে। পায়ে পায়ে মায়ের কাছে গিয়ে দাঁড়ালো সে। তখনই মোটা মতো মহিলাটির চোখ পড়েছে ওর ওপর। মাকে জিজ্ঞেস করলেন, এটা মেয়ে বুঝি? হ্যাঁ দিদি, একটি মেয়ে আমার। এর বড় একটা ছেলেও আছে। আপনার মেয়েটা ভারী মিষ্টি তো। মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন মহিলা। সাবিত্রীর কেমন যেন লজ্জা লাগতে লাগলো। মাকে তাড়া দিয়ে বলল, চলো না মা। বাড়ি ফিরেও অস্থির অস্থির লাগছে সাবিত্রীর। ওই বাড়িতে কি হলো কে জানে। কাল সকালে অতসীর কাছ থেকে সব জানতে হবে। তর সই ছিল না ওর। পরদিন স্কুলে যেতে অতসী গম্ভীর মুখে জানালো, ওরা আমাকে পছন্দ করেনি। বাহ, ভালোই হলো তবে, কি বলিস? সাবিত্রী খুশি হয়ে বলল, কিন্তু ওরা তোকে পছন্দ করে ফেলেছে। হ্যাঁ মানে? সাবিত্রী নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তুই এত সুন্দর, তাই তোকে দেখে পছন্দ করে ফেলেছে। কিছুদিনের মধ্যেই তোদের বাড়িতে আসবে। মা কিন্তু খুব রেগে আছে তোদের ওপর। এবারে ফিক করে হেসে ফেলল অতসী। কেন, আমরা কি করলাম? সাবিত্রী অবাক। আমাকে ফেলে তোকে পছন্দ করেছে তো তাই। আবার হেসে ফেলল অতসী। সাবিত্রীর মাথায় কিছুই ঢুকছিল না। ওর মাথাটা এখনো বনবন করে ঘুরছে। মেয়েটা যে অনেক ছোট, 15 হলো সবে, এক্ষুনি বিয়ে দেবে। বাবার গলা শুনতে পেল সাবিত্রী। মা আর বাবা চাপা গলায় কথা বললেও সব শুনতে পাচ্ছে। ঘুম আসছে না তোর? কেন নয়, এত ভালো সম্বন্ধ বাড়ি বয়ে এসেছে, বিয়ে দেব না কেন? মায়ের গলা। কিন্তু মেয়ের বয়সের কথা একবার ভাববে না? বয়স কিছু কম নয়। 15-16-তে মেয়েরা যথেষ্ট বড় হয়ে যায়। তবুও বাবা আপত্তি করে। চুপ করো তো, মেয়েকে তো বিয়ে দিতেই হবে। একটু আগেই না হয় দিলে,
এরকম সম্বন্ধ কি আর পাবে? ভেবে দেখো, আমাদের অবস্থার কথা জেনে ওরা নিজেরাই মেয়েকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবে বলেছে। কজন এভাবে বলবে ওই বাড়িতে তোমার মেয়ে অনেক আদরে থাকবে? অন্ধকারে চেয়ে থাকতে থাকতে কান্না পায় সাবিত্রীর। বিয়ে করে চলে যেতে হবে ভাবলেই কষ্ট হচ্ছে কেমন, ভয়ের কাঁপন ধরছে বুকে। ওরা কেমন মানুষ কে জানে, আজই এসেছিল বাড়িতে। ওদের নাকি খুব তাড়া, ছেলের মা বলেই দিয়েছে। খুব শীঘ্রই বিয়েটা সেরে ফেলতে চাই। শাশুড়ি মা অস্থির হয়ে উঠেছেন। আপনাদের মেয়েকে ভারী পছন্দ হয়েছে। এরকমই সুন্দর বাচ্চা একটা মেয়ে চাইছিলাম। ওকে আমার ছেলের বউ নয়, মেয়ে করে রাখবো, চিন্তা করবেন না। বলতে বলতে সাবিত্রীকে বুকে টেনে নিয়ে আদর করছিলেন মহিলা। সাবিত্রীর একটুও ভালো লাগছিল না, কিন্তু মা তো আহ্লাদে গদগদ। মেয়ে এত বড় বাড়িতে বউ হয়ে যাবে, কত সুখে থাকবে, তাতেই মা খুশি। তাছাড়া ওরা বলেছে বিয়েতে বাবাকে কোনো খরচ করতে হবে না, সব খরচ ওরাই করবে। সাবিত্রী অনেক আপত্তি করেছে, অনেক কেঁদেছে, কিন্তু মা একটা কথাও কানে তোলেনি। মেয়ের সুখের লোভে মা পাগল হয়ে গেছে। খুব শীঘ্রই সবকিছু ঘটে গেল যেন। একগা গহনায় সাবিত্রীকে মুড়ে ওরা নিজেদের বাড়িতে নিয়ে গেল। গয়নার আড়ালে সাবিত্রীর কান্না চাপা পড়ে গেল। এ বাড়িতে আসার পর মনের ভয়টা একটু একটু করে কেটে যাচ্ছিল সাবিত্রীর। শাশুড়িমা সত্যি খুব ভালো মানুষ, একেবারে নিজের মেয়ের মতো করে ভালোবাসেন ওকে। শ্বশুর মশাই একটু গম্ভীর, কিন্তু হাবভাবে বোঝা যায় তিনিও বেশ পছন্দ করেন ছেলের বউকে। দিদির শাশুড়ি তো সুন্দরী নাত বউ পেয়ে আহ্লাদে আটখানা। বাকি রইল সাবিত্রীর বর। এ কদিনে সাবিত্রী যেটুকু বুঝেছে তাতে মনে হয়েছে বলাই বেশ ভীতু স্বভাবের ছেলে। বাবাকে তো খুব ভয় পায়, বাবা নাকি খুব রাগী। সারাদিন কোনো কাজ নেই সাবিত্রীর, এ ঘর ও ঘর ঘুরে ঘুরে সময় কাটায়। বলাই তো বাবার সাথে দোকানে বেরিয়ে যায়, শাশুড়ি ব্যস্ত থাকেন রান্নাঘরে। বিছানায় শুয়ে থাকা দিদি শাশুড়ির সাথেই নিজের মনে বকবক করে সাবিত্রী। শাশুড়িমা একবার বলেছিলেন, কিরে মা, পড়বি নাকি তুই? স্কুলে ভর্তি করে দেব? প্রবল বেগে মাথা ঝাঁকিয়ে না বলেছিল সাবিত্রী। পড়তে একেবারেই ভালো লাগে না ওর, আবার এসব ঝামেলা কেন, এই বেশ আছে। সাবিত্রীর আপত্তি দেখে শাশুড়িমাও আর জোর করেননি। দিনগুলো ভালোই কেটে যাচ্ছিল। দেখতে দেখতে 2 বছর কেটে গেল হুশ করে। দিদি শাশুড়ি মারা গেলেন। সাবিত্রী ততদিনে বেশ গুছিয়ে নিয়েছে নিজেকে। শ্বশুর মশাই এসেছিলেন সাবিত্রীর ঘরে। কথায় কথায় বললেন, ঈশ্বরের কৃপায় আমরা সবকিছু পেয়েছি বৌমা, শুধু একটা জিনিসই নেই, আর সেটা হলো উপযুক্ত শিক্ষা। ব্যবসা করতে গিয়ে আমার লেখাপড়া তো হলোই না। ছেলেটাকে অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সে ঘষে ঘষে বিয়ে পাশ করা ছাড়া আর কিছুই করতে পারল না। লোকের মুখে কত শুনি, ছেলে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। আমি তো সেই সুখ পেলাম না, তবে এবারে পাবো। নাতিটাকে ডাক্তার বানাবো। আমাদের পরিবারের অশিক্ষিত দুর্নামটা এবার ঘুচবে। হাসলেন তিনি। কিছুদিনের মধ্যেই সাবিত্রীর কোল আলো করে আসবে একটা ছোট্ট শিশু। সে ছেলে হোক কি মেয়ে, এ নিয়ে মাথা ব্যথা নেই ওর, কিন্তু শ্বশুর মশাইয়ের যে মাথা ব্যথা আছে সেটা ভালো করেই বোঝা যাচ্ছে। একটু হেসে সাবিত্রী বলল, মেয়েও তো হতে পারে বাবা। না না, ছেলেই হবে। আর সেই ছেলেকে ডাক্তার বানাবো, মেয়ে হলে চলবে কি করে? চুপ করে থেকেছিল সাবিত্রী। মেয়ে হলে চলবে না কেন সে প্রশ্ন করেনি। শ্বশুর মশাইয়ের পাগলামিতে সেও মনে প্রাণে চাইছিল ছেলেই যেন হয়। মানুষ যা চায় তাই কি আর হয়? শ্বশুর মশাইয়ের সমস্ত আশায় জল ঢেলে দিয়ে কদিন বাদেই জন্মালো বিন্দিয়া। ঠিক মায়ের মতো রূপ নিয়ে জন্মানো মেয়েটিকে দেখে গম্ভীর হয়ে গেলেন শ্বশুর মশাই। শাশুড়ি অবশ্য খুব খুশি নাতনিকে পেয়ে, বলাইও অনেক খুশি। মেয়ে একটু বড় হতে মায়ের কাছে থাকতে গেল সাবিত্রী। বেশ কিছুদিন মা বাবার কাছে যাওয়া হয়নি।
শাশুড়ি আর বলাইয়ের ইচ্ছে ছিল না, জোর করেই গেছে। সাবিত্রী আসার পর এই বাড়িতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে যেন। মা আর বাবা তো এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করতে চাইছেন না নাতনিকে। ওই বাড়িতেও বিন্দিয়া সবার চোখের মণি। শুধু শ্বশুর মশাই যেন একটুও খুশি নন নাতনিকে পেয়ে। এমনকি তিনি সাবিত্রীর সঙ্গেও ভালো করে কথা বলেন না আজকাল। কেন এত অসন্তুষ্টি বুঝতেই পারে না সাবিত্রী। ভগবান যা দিয়েছেন খুশি মনে সেটা মেনে নেওয়াই তো নিয়ম। সন্ধ্যের পর দাদা এলো। ও একটা ফ্যাক্টরিতে কাজ করছে বেশ কিছুদিন হলো। বাবা মিস্ত্রির কাজ করতো, এখনো করছে। সংসারের শ্রী ফেরে না তবু, নাকি শ্বশুর বাড়ির জাঁকজমকে অভ্যস্ত সাবিত্রীর দু চোখ এই সংসারে আর শ্রী খুঁজে পায় না। 6 মাসের বিন্দিয়াকে কোলে নিয়ে দাদার উচ্ছ্বাস দেখতে দেখতে সাবিত্রী ভাবে, বলাই এখনো ফোন করলো না তো। ভাবতে না ভাবতেই ফোন বেজে ওঠে। বলাইয়ের ফোন। লাফিয়ে গিয়ে ফোন ধরে সাবিত্রী। মানুষের জীবন বড় বিচিত্র। কখন যে কোন দিকে ঘুরে যায় ভাগ্যের চাকা, পাল্টে যায় পুরো জীবনটাই, তা কেউ বলতে পারে না। সাবিত্রীর জীবনেও ঠিক এমনটাই হলো। হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে গেল উল্টো দিকে, অথচ সাবিত্রী সেটা ঠাউরি করতে পারল না। বিন্দিয়া 2 বছরের হয়েছে। বাবার বাড়িতে আজকাল কমই যায় সাবিত্রী। দাদার বিয়ে হয়েছে মাস 6 আগে। বাড়িতে জায়গা কম, বিন্দিয়াকে নিয়ে ওখানে থাকার অসুবিধা, তাই মাঝে মাঝে গেলেও থাকে না সাবিত্রী। ফিরে চলে আসে বেলায় বেলায়। এক রাতে ঘুমানোর তোড়জোড় করতে করতেই ফোনটা বেজে উঠেছে হঠাৎ। এত রাতে মায়ের নাম্বার থেকে কল এসেছে দেখে একটু অবাক হয়ে ফোনটা রিসিভ করলো সাবিত্রী। ভেসে এলো মায়ের কান্না ভেজা গলার স্বর। সর্বনাশ হয়ে গেছে রে সাবি, সব শেষ হয়ে গেছে। অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল সাবিত্রীর। প্রবল উৎকণ্ঠায় চেঁচিয়ে উঠল, কি হয়েছে মা, তাড়াতাড়ি বলো। বলাই বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে খুটখুট করছিল। সাবিত্রীকে এভাবে কথা বলতে দেখে অবাক হয়ে তাকালো। ওর চোখে মুখেও ফুটে উঠেছিল উৎকণ্ঠা। একসময় ফোনটা রেখে দিয়ে 2 হাতে মুখ ঢেকে কেঁদে ফেলল সাবিত্রী। ফ্যাক্টরি বন্ধ হয়ে হঠাৎ করে রোজগারের রাস্তা বন্ধ হয়ে যাওয়াতে একেবারে ভেঙে পড়েছিল দাদা। এতটাই যে নিজেকে শেষ করে দিতে যাচ্ছিল। ভাগ্যিস বৌদি দেখে ফেলেছিল, নইলে কি হতো। একবারও কাছের মানুষদের কথা মনে পড়েনি দাদার। বৌদি যে মা হতে চলেছে সেটাও ভুলে গেছিল। চাকরি গেছে তো কি হয়েছে, কত রাস্তা আছে, ঠিক কিছু না কিছু হয়ে যাবে। এই সামান্য কারণে এত বড় সর্বনাশ করতে যাচ্ছিল। সাবিত্রী ছুটে গেছিল ওই বাড়িতে। মাকে বলেছিল, দাদাকে বোঝাও মা, এত সহজে ভেঙে পড়লে চলে নাকি? চাকরি চলে গেছে তো যাক, ওকে বলো অন্য কিছু করতে। বেশি দিন থাকার তো উপায় ছিল না। দুশ্চিন্তার বোঝা মাথায় নিয়েই ফিরে এসেছিল সাবিত্রী। ফোন করে খবর নিচ্ছিল দুবেলা। এক বিকেলে ফোন করতে মা খুশি খুশি গলায় জানালো দাদা নাকি অটো চালাতে চায়, একটা সেকেন্ড হ্যান্ড অটোর খোঁজ করছে। খুশি হয়েছিল সাবিত্রী, দাদা জীবনের পথে ফিরছে। তবে এর কিছুদিন বাদেই এক দুপুরে দাদা এসে হাজির হলো। শ্বশুর মশাই আর বলাই তখন দোকানে। সাবিত্রী খুব খুশি হয়েছিল দাদাকে দেখে। এ কথা সে কথার পর দাদা হঠাৎ করেই বলেছিল, তুই আমাকে 30,000 টাকা ধার দিতে পারবি সাবি? একটা ভালো অটো পেয়েছি, কিন্তু 30,000 টাকার জন্য আটকে যাচ্ছি। তোদের তো অনেক টাকা, দিবি আমায় ধার? দাদার আশান্বিত মুখের দিকে তাকিয়ে সাবিত্রী বলতে পারেনি, টাকা আমার নয় দাদা, টাকা ওদের। সাবিত্রীকে চুপ দেখে দাদা অস্থির হয়ে বলেছিল, কি রে, দিবি তো ধার? আমি খুব তাড়াতাড়ি ওই টাকা ফিরিয়ে দেব, চিন্তা করিস না। কতদিন পরে এত উৎসাহ নিয়ে দাদা একটা কিছু করতে চাইছে। সাবিত্রী না বলে কিভাবে বলেছিল, ঠিক আছে দাদা, আমি দেখছি, তুই বাড়ি যা। খুশি হয়ে চলে গেছিল দাদা। রাতে বলাই ফিরতে ওকে সাহস করে কথাটা বলল সাবিত্রী,
বলাই গম্ভীর মুখে বলল, বাবা কি রাজি হবেন? টাকার ব্যাপারে বাবা খুব হিসেবি। দেখেছই তো, নিজের ইচ্ছে মতো কিচ্ছু খরচ করার অধিকার আমারও নেই। কি বলি বলো তো? কিন্তু দাদা এত বিপদে পড়ে বোনের কাছে সাহায্য চাইছে, না করব কিভাবে? দাদা তো টাকা ফেরত দিয়ে দেবে, একটু বুঝিয়ে বলো না বাবাকে। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বলাই গেল বাবার কাছে। সাবিত্রীও গেল পেছন পেছন। দুজনকে একসাথে দেখে শ্বশুর মশাই অবাক হয়ে বললেন, কি ব্যাপার, কিছু বলবে নাকি? বলাই তো কিছু বলতেই পারছিল না। সত্যি ভীতু বটে ছেলেটা। সাবিত্রীকে মুখ খুলতে হলো শেষ পর্যন্ত। সব শুনে শ্বশুর মশাই গম্ভীর হয়ে গেলেন। তোমার দাদা টাকা ফেরত দেবে এটা তুমি আশা করছো কি করে? আমিও বা বিশ্বাস করব কি করে? 30,000 টাকা তো একটু আধটু টাকা নয়। আমার কষ্টের টাকা এভাবে নষ্ট করতে পারবো না। তোমার দাদাকে বলো অন্য ব্যবস্থা করতে। কিছুই আর করার ছিল না, কিন্তু দাদার আকুতি মাখানো চোখ দুটো কিছুতেই ভুলতে পারছিল না সাবিত্রী। মাথা ঠিক রাখতে না পেরে শেষ পর্যন্ত একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলল সে। এর পরিণাম কি হতে পারে সেটা ভেবে দেখার মতো মনের অবস্থা তখন ওর ছিল না। আলমারির চাবি কোথায় থাকে ও জানে, টাকা কোথায় থাকে সেটাও জানে। বাড়ির বউ হিসেবে টাকাগুলোতে ওর একটু হলেও তো অধিকার রয়েছে। সেই ভাবনাতেই এক সকালে চুপি চুপি আলমারি খুলে তুলে নিল এক গোছা টাকা। নিজের ঘরে ফিরে গিয়ে গুনে দেখল 7টা 2000-এর নোট, 4টে 500 টাকার নোট, সব মিলিয়ে 16,000 টাকা আছে। যেটুকু পাওয়া গেছে তাই সই, কিছু তো সাহায্য হবে। এখন এই টাকাটা দাদার কাছে পৌঁছে দিতে হবে। নিজেকে একটু ধাতস্থ করে শাশুড়ির কাছে গেল। মা, আমি একটু ও বাড়ি থেকে ঘুরে আসি। কেন রে? শাশুড়ি অবাক হয়ে বললেন, দাদার জন্য মন কেমন করছে, একটু দেখে আসি। শাশুড়ি জানতেন দাদার অবস্থার কথা, বিশেষ অবাক হলেন না তাই শুধু বললেন, এই দুপুরের রোদে কেন যাবি? বিকেলে যা। না মা, মন ভালো লাগছে না, আমি এক্ষুনি গিয়ে চলে আসছি, দেরি করব না। বিন্দিয়া রইল, খেয়াল রেখো একটু। শাশুড়ি মায়ের জবাবের অপেক্ষা না করে ছুটে বেরিয়ে গেছিল সাবিত্রী। একটু দেরি করলেই তো ধরা পড়ে যাবে। ওখানে পৌঁছে দাদার হাতে 16,000 টাকা তুলে দিয়ে সাবিত্রী বলল, এইটুকুই ওরা দিয়েছে দাদা, কাজ চালিয়ে নাও কোনো মতে। একটু অখুশি হয়ে যেন টাকাটা নিল দাদা। যদি জানতো সাবিত্রী কি করে এই টাকাটা জোগাড় করেছে। মাত্র 16,000? আমি 30,000 বলেছিলাম যে। কি করব দাদা? শ্বশুর মশাই বললেন হাতে টাকা কম আছে, পারলে 30ই দিতেন। ঠিক আছে, দেখি বাকি টাকাটা জোগাড় করতে পারি কিনা। বেজার মুখে বলল দাদা। তুই কিন্তু টাকাটা তাড়াতাড়ি ফেরত দিয়ে দিস, নইলে আমার অসম্মান হবে, বুঝিসই তো। একটু ইতস্তত করে বলল সাবিত্রী। তাড়াতাড়ি দিয়ে দেব, তোর টাকা খেয়ে ফেলবো নাকি? বিরক্ত হয়ে বলল দাদা। দাদার বিরক্তি দেখে অবাক হচ্ছিল সাবিত্রী। টাকা কম পেয়েছে বলেই কি রাগ? এই টাকাটাই কিভাবে আনতে হয়েছে সেই জানে। তাড়াতাড়ি ফিরে এসেছিল শ্বশুর বাড়ি। সারাদিন ভয়ে ভয়ে কাটছিল। শ্বশুর মশাই ফিরে এলে কি হবে কে জানে। সত্যিটা বলা উচিত কিনা সেটাও বুঝতে পারছিল না। সন্ধ্যের পর বলাইকে নিয়ে ফিরল শ্বশুর মশাই। ভয়ে বুকের ভেতরটা ধুকপুক করছিল সাবিত্রীর, জিভ শুকিয়ে আসছিল। রাতের খাওয়ার পর কোনো কাজে আলমারি খুলে শ্বশুর মশাই আবিষ্কার করলেন বেশ কিছু টাকা গায়েব হয়ে গেছে। হাঁক ডাক শুরু করলেন তিনি। সবাই দৌড়ে গেল তার ঘরে, সাবিত্রীকেও যেতে হলো। এত টাকা গায়েব হয়ে গেল, অথচ কেউ নাকি কিচ্ছু জানে না। কাজের লোক দুটোর ওপরে নজর রাখতে পারোনি? কি করছিলে? চিৎকার করছিলেন শ্বশুর মশাই। শাশুড়ি মিনমিন করে বললেন, কাজের লোকেদের ওপর দোষ দিও না, ওরা কখনো কিছু করেছে? তুমি ভুল করে টাকা অন্য কোথাও রেখেছো কিনা দেখো। কখনো করেনি বলে এখনো করবে না? তোমাকে কে বলল? আমার টাকা আমি কোথায় রেখেছি ভুলে গেছি? তুমি আর তোমার ছেলের বউ তো সারাদিন ঘরেই বসে থাকো, কিচ্ছু খেয়াল করনি? মেয়েটাকে বকছো কেন?
সে বেচারিও বাড়ি ছিল না, দুপুরে বেরিয়ে গেছিল। শাশুড়ি বললেন, বেরিয়ে গেছিল? কোথায় গেছিল? চমকে উঠলেন শ্বশুর মশাই। ভয়ে সাদা হয়ে গেল সাবিত্রীর মুখ। কোথায় গেছিলে তুমি? কঠিন গলায় বললেন শ্বশুর মশাই। সাবিত্রী কথা বলতে পারছিল না, ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ব্যাপার দেখে শাশুড়ি তাড়াতাড়ি বললেন, এরকম করছো কেন? ভয় পেয়ে যাচ্ছে মেয়েটা। তুমি চুপ করো, ও এত ভয় পাচ্ছে কেন সেটাও জানতে হবে আমাকে। হাত তুলে শাশুড়ি মাকে থামিয়ে দিলেন। থমথমে গলায় প্রশ্ন করলেন তিনি, কোথায় গেছিলে দুপুরবেলা? কি কাজ ছিল তোমার? বাবার ওখানে গেছিলাম, কাঁপা কাঁপা গলায় বলল সাবিত্রী। অবেলায় হঠাৎ ওখানে কেন? স্থির চোখে তিনি তাকিয়েছিলেন সাবিত্রীর দিকে। ভেতর ভেতর ভেঙে পড়ছিল সাবিত্রী। ভয়ে ভয়ে বলল, দাদাকে দেখতে গেছিলাম। দাদাকে দেখতে নাকি দাদার হাতে টাকাগুলো পৌঁছে দিতে? কি বলছো তুমি? চমকে উঠলেন শাশুড়ি। বলাই হা করে তাকিয়েছিল বাবার দিকে। তুমি চুপ করো, ওকে কথা বলতে দাও, গর্জন করে উঠলেন শ্বশুর মশাই। কেঁপে উঠল সাবিত্রী। ভেঙে পড়ল ওর সমস্ত প্রতিরোধ। সবাইকে চমকে দিয়ে হু হু করে কেঁদে ফেলল। আমার ভুল হয়ে গেছে, টাকাটা আমিই নিয়েছি, আর কখনো এমন করব না। দাদার খুব দরকার ছিল, নইলে এমনটা করতাম না। এবারের মতো মাফ করে দাও আমায়। ছি ছি, এটা কি করলি তুই? হতভম্ব শাশুড়ি মা বললেন। বলাই কথাই বলতে পারছিল না, লজ্জায় অপমানে মাথা হেঁট হয়ে গেছিল ওর। শেষ পর্যন্ত চোরের বংশের মেয়েকে বউ করে আনতে হলো। বোন চুরি করবে আর দাদা সেই টাকায় ভাগ বসাবে। ছি ছি, ঘেন্নায় মুখ বিকৃত হয়ে গেল শ্বশুর মশাইয়ের। না না, ওরা কেউ কিছু জানে না, বিশ্বাস করো। আমি বলেছি ধার দিয়েছো তোমরা, এই টাকাটা দাদা শোধ করে দেবে। পায়ের নিচে থেকে মাটি সরে যাওয়ার অনুভূতিটা কেমন সেই মুহূর্তেই টের পেয়েছিল সাবিত্রী। ওই টাকা ফেরত চাই না, টাকাটা ভিক্ষে হিসেবেই দিলাম তোমার দাদাকে। ভয়ে কাঠ হয়ে যাওয়া সাবিত্রী এরপর শুনেছিল তিনি বলছেন, এই মেয়েকে ঘরের বউ হিসেবে মানি না আমি। যে একবার বিশ্বাস ভাঙে তাকে আর বিশ্বাস করার প্রশ্নই ওঠে না। বলাই, এই মেয়েকে কালই বাপের বাড়িতে দিয়ে আসবে, কথাটা যেন আর একবারও বলতে না হয়। সাবিত্রীর কাকুতি মিনতি, কান্না, শাশুড়ি মায়ের অনুরোধ, বলাইয়ের মিনতি, কিছুতেই কিছু হয়নি। সাবিত্রীর ওই বাড়িতে আর জায়গা হয়নি। পরদিনই সাবিত্রীকে বাবার বাড়িতে পৌঁছে দিয়েছিল বলাই। যাবার আগে আকুল হয়ে ক্রন্দনরত সাবিত্রীর মুখের দিকে তাকিয়ে বলেছিল, ভয় পেও না, কিছুদিন এখানে থাকো, বাবাকে বুঝিয়ে খুব শীঘ্রই তোমাকে নিয়ে যাব। সেই যে গেল, বলাই আর এলো না। অনেক অপেক্ষা করেছিল সাবিত্রী। বলাইকে ফোনের পর ফোন করে যাচ্ছিল, কিন্তু কোনো জবাব পাচ্ছিল না। এক বিকেলে হঠাৎ করেই একদিন এই বাড়িতে এলো বলাই। শুকনো মুখে বলল, অনেক চেষ্টা করেছি আমি আর মা, কিন্তু বাবা কিছুতেই মানছেন না। বলেছেন তুমি ওই বাড়িতে গেলে বাবা আমাদেরকেও বের করে দেবেন। কি করব বলো? কেন এমন কাজ করতে গেলে? চলো না আমরা অন্য কোথাও গিয়ে থাকি, ওই বাড়িতে নাই বা থাকলে। শেষ চেষ্টা করেছিল সাবিত্রী। অন্য কোথাও মানে কোথায়? খাবে কি সেখানে গিয়ে? অত কি সোজা? কিছু একটা কাজ খুঁজে নেব। কাজ কি হাতের মোয়া? কিছু করার নেই সাবিত্রী, নিজের ভুলে সব কিছু শেষ করলে। এখানেই থাকো তুমি, মাঝে মাঝে আমি এসে দেখে যাব। চলে গেছিল বলাই। সাবিত্রী কিছুতেই বুঝতে পারছিল না যে শাশুড়ি মা মেয়ের মতো ভালোবাসতেন ওকে। এখন কেন চুপ করে আছেন? বলাই বা এভাবে দায়ে ঝেড়ে ফেলতে চাইছে কেন? মানুষ কি অতটাও বদলে যায়? বিন্দিয়াকে পর্যন্ত ভুলে গেল ওরা। বিপদের দিনগুলোতে নিজের প্রিয়জনদের বদলে যাবার সাক্ষী থেকেছিল সাবিত্রী। বুঝেছিল এই পৃথিবীতে আসলে কেউই কারণ নয়। সবচেয়ে অবাক হয়েছিল দাদার নির্বিকার ভাব দেখে, যার জন্য সাবিত্রীকে চুরি করতে হয়েছিল।
সেই তখন উল্টো রূপ দেখিয়েছিল। মা বারবার দাদাকে বলেছিল, একবার ওই বাড়িতে যা, একটু বোঝানোর চেষ্টা কর ওদের। বোনটার যে সর্বনাশ হয়ে গেল, বুঝতে পারছিস না? তাতে আমি কি করব বলো তো? দাদার দায় সারা জবাব। তোর জন্যই কিন্তু এই কাজটাও করেছে। কে বলেছিল? আমি কি ওকে চুরি করতে বলেছিলাম? ধারই তো চেয়েছিলাম। কেন সাবি এই কাজটা করলো? কোন মুখে এখন ওই বাড়িতে যাব? বৌদিও দাদার পক্ষ নিত। দাদা বলল বলেই সাবি চুরি করবে বিশ্বাসই হয় না। আসলে এটাই ওর স্বভাব। দেখো গিয়ে আরও কত এরকম কাণ্ড করেছে। এমনি এমনি কি বাড়ি থেকে বের করে দিয়েছে। প্রিয়জনের বদলে যাওয়া মুখগুলো দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ছিল সাবিত্রী। মাকে বারবার বলতো, তুমি আমার জন্য অশান্তি করো না মা। আমার কষ্ট হয়, মরে যেতে ইচ্ছে হয়। মা আর বাবা ছাড়া আর কেউ ছিল না তখন সাবিত্রীর পাশে। দাদাও একদিন বউ নিয়ে আলাদা হয়ে চলে গেল। অটো চালিয়ে ভালোই রোজগার হচ্ছিল। বাবাও মারা গেল হঠাৎ করে। সাবিত্রী বুঝল এইবার সময় হয়েছে নিজের ভার নিজের হাতে তুলে নেওয়ার। মাকে আর ছোট্ট বিন্দিয়াকে কে দেখবে সাবিত্রী ছাড়া? সেই সময় উমাদির সাহায্যে পায়ের নিচে জমিটুকু খুঁজে পেয়ে গেছিল। ফেলে আসা দিনগুলোকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যাচ্ছিল একটু একটু করে। মেয়েকে বুকে জড়িয়ে বাঁচতে শিখে যাচ্ছিল নতুন করে। এর মধ্যেই একদিন খবর পেয়েছিল বলাই আবার বিয়ে করেছে। শাশুড়ি মায়ের মারা যাবার খবরও কানে এসেছিল। কিছুই তেমন স্পর্শ করতে পারেনি ওকে। ফেলে আসা জীবন থেকে সহস্র যোজন দূরে চলে এসেছিল মনে মনে। আসলে বলাইয়ের প্রতি একরাশ ঘৃণা তাকে পেছনে তাকাতে দেয়নি কখনো। সব কিছুই তো ঠিক চলছিল, বলাই কেন আবার সব তছনছ করে দিতে চাইছে? একদিন নির্মমভাবে মুখ ফিরিয়ে নিয়েও আবার সাবিত্রীর সামনে এসে দাঁড়াচ্ছে কোন মুখে? বিন্দিয়াকে নিজের মেয়ে বলে দাবি করার অধিকারী বা ওকে কে দিয়েছে? সাবিত্রী একাই এখন বিন্দিয়ার বাবা আর মা। নতুন কোনো বাবার দরকার নেই বিন্দিয়ার। কাল রাতে ফোন করেছিল উমাদি। একটা ভালো কাজ পাওয়া গেছে। অসুস্থ এক বৃদ্ধার দেখাশোনা করার কাজ। দিনের বেলাটাই শুধু। সাবিত্রী রাতের কাজ নেয় না। মেয়েটা একেবারে ছোট। রাতে মায়ের কোল ঘেঁষে না ঘুমোলে ওর ঘুমই হয় না। কদিন ধরে কাজ ছিল না। খুব দুশ্চিন্তায় ছিল সাবিত্রী। কাজ নেই মানেই তো হাতে টাকা নেই। সংসারে চাকা আটকে যায় টাকার অভাবে। শুধু 3টে মুখের খাবার জোগাড় করাই তো নয়, মেয়ের বইপত্র, নতুন ইউনিফর্ম, স্কুলের ফিস, আরও কত কিছুই তো রয়েছে। মেয়ে বিন্তির এবার ক্লাস 2 হলো। মোটামুটি ভালোই একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে। মেয়ের পড়াশোনার ব্যাপারে কোনো রকম সমঝোতা করতে চায় না সাবিত্রী। হাজার কষ্ট হলেও মেয়েকে ভালো করে লেখাপড়া শিখিয়ে মানুষ করবে। নিজে সেভাবে পড়াশোনা করেনি বলেই বুঝতে পারে লেখাপড়ার গুরুত্ব কতটা। সাবিত্রী যখন সেন্টারে ঢুকলো কাজ জানতো না কিছুই। উমাদি হাতে ধরে ধরে কাজ শিখিয়েছিল ওকে। সেন্টারটা উমাদি চালাতো। কাজটা মন দিয়েই করতো সাবিত্রী। এই কাজই তো বাঁচিয়ে রেখেছে ওকে। উমাদিও কম সাহায্য করেনি। বিপদের দিনগুলিতে প্রচুর কাজ পাইয়ে দিয়েছে। উমাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই ওর। ভোরবেলা উঠে তাড়াতাড়ি তৈরি হচ্ছিল সাবিত্রী। সকাল 8টার ভেতরে পৌঁছতে হবে ওই বাড়িতে। 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত থাকতে হবে। সব মিলিয়ে 10 ঘন্টার কাজ। রাস্তায় বেরিয়ে অটোর লাইনে দাঁড়ালো। এই ভোরেও লোকের লাইন অটোর জন্য। সবই খেটে খাওয়া লোকের দল। বড় লোকদের মতো ভোরের আয়েশি ঘুমের অভ্যেস নেই ওদের। প্রত্যেকেই কাজে চলেছে যে যার মতো। অটোর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অল্প ঝিমুনি মতো এসে গেছিল সাবিত্রীর। তখনই শুনতে পেল, কাজে যাচ্ছ নাকি? বলাইকে দেখেই মাথায় রক্ত চড়ে গেল সাবিত্রীর। দাঁতে দাঁত চেপে বলল, আবার এসেছো? লজ্জাও নেই? বুঝতে পারো না তোমাকে দেখলেই গা ঘিন ঘিন করে আমার? কেন সাবি? আমি তো কতবার মাফ চাইলাম, তবুও কেন ওভাবে বলছো? মুখটা করুণ হয়ে এলো বলাইয়ের। তুমি 1000বার মাফ চাইলেও মাফ করব না। দূর হও এখান থেকে। ফিরে চলো সাবি। মেয়েটাকে নিয়ে আবার একসাথে থাকবো আমরা। প্লিজ ফিরে চলো। ব্যাকুল হয়ে বলল বলাই। বউ মারা যেতেই দরদ উতলে উঠেছে তাই না? এতদিন তো টিকিটিও দেখতে পাইনি।
তুমি এক্ষুনি যাবে কিনা বলো, নইলে আমি কি করে ফেলবো নিজেই জানি না। ভয়ে ভয়ে সরে গেল বলাই, তবে চলে গেল না, দূরে দাঁড়িয়ে রইল। একবারও বলাইয়ের দিকে না তাকিয়ে অটোতে চড়ে বসলো সাবিত্রী। অটোটা চলে যেতে একটা দীর্ঘশ্বাস ফেলে রাস্তা ধরে হাঁটতে থাকলো বলাই। সারাদিনের কাজের শেষে ক্লান্ত পায়ে বাড়ি ফিরছিল সাবিত্রী। মোড়ের দোকানটা থেকে বিন্দিয়ার জন্য রুটি আর ঘুগনি কিনে নিল। মেয়েটা ভালোবাসে খুব। ঘরে পা দিতেই থমকে গেল সে। বলাই এসেছে, হুল্লোড় চলছে ঘরে। সাবিত্রীকে দেখেই মায়ের মুখে অস্বস্তি। বলাইও চুপ। বিন্দিয়া শুধু চেঁচিয়ে উঠল, মা, বাবা আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে। মাঝে মাঝে যাওয়া আসা করে বিন্দিয়ার বাবা হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে বলাই। ভেতরে ভেতরে শক্ত হয়ে গেল সাবিত্রী। মেয়ের সামনে অশান্তি করবে না বলে চুপ করেই থাকতে হয়। ঠান্ডা গলায় বলল, ওই লোকটা তোর বাবা নয় বিন্দিয়া। মায়ের কথার অর্থ ধরতে পারে না ছোট্ট বিন্দিয়া। ফ্যাল ফ্যাল করে তাকায়। মা বলে উঠেছে, এসব কি বলছিস সাবি? মেয়েটাকে মিথ্যে বলছিস কেন? কোথায় মিথ্যে বলছি? কি মিথ্যে বলেছি মা? এই লোকটা কি সত্যিই বিন্দিয়ার বাবা? আজ থামবে না সাবিত্রী। মা যতই আশা করুক মেয়ের ভাঙা সংসার আবার জোড়া লেগে যাবে, সাবিত্রী তা হতে দেবে না। জানি আমি অনেক অন্যায় করেছি, এখন তো নিজের ভুল বুঝতে পেরেছি। বাবাও বুঝেছে নিজের ভুল। প্লিজ ফিরে চলো সাবি। বলাই কাতর গলায় বলল, তোমার বউ যদি এখনো বেঁচে থাকতো, কি করতে তুমি আর তোমার বাবা? ভুল বুঝতে পারতে তখন? বলাই চুপ। এই কথার জবাব নেই ওর কাছে, কিন্তু সাবিত্রী চুপ থাকে না। উন্মাদের মতো চেঁচায়, অনেক কষ্ট সহ্য করেছি। মেয়েটাকে নিয়ে কি করব, কোথায় যাব, ভেবে ভেবে দিশাহারা হয়েছি। তখন এই লোকটা কোথায় ছিল মা, যাকে তুমি বিন্দিয়ার বাবা বলছো? আমি এই লোকটাকে আর চাই না। বুঝতে পারছো না কেন? আমার এতদিনের এত অপমান, এত কষ্ট, এত চোখের জল ভুলে গেলে এত সহজে? সবকিছু এত সস্তা হয়ে গেল তোমার কাছে? আমি মরে যাব, তবু ওই লোকটার কাছে ফিরে যাব না। বুঝতে পেরেছো? চোখের জলে গাল ভিজে যাচ্ছিল সাবিত্রীর। সেদিকে তাকিয়ে উঠে পড়ল বলাই। ভিজে যাওয়া গলায় বলল, আমি যাই তবে। ভালো থেকো সাবি। অন্ধকারে ক্লান্ত পায়ে ফিরে যাচ্ছে বলাই। পেছনে বিন্দিয়াকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে রইল সাবিত্রী। মা চুপ হয়ে আছে। বিন্দিয়া হঠাৎ বলে উঠল, ওই লোকটাকে আর বাবা বলবো না মা, তুমি আর কেঁদো না। চমকে উঠল সাবিত্রী। ছোট্ট শিশুও কোনোভাবে মায়ের কষ্টের কারণটা ধরতে পেরেছে। সাবিত্রীর কষ্টগুলো তাহলে একেবারে মূল্যহীন নয়। মেয়েকে বুকে চেপে ধরে সাবিত্রী বলল, কাঁদছি না রে মা, চল ঘরে চল। সাবিত্রীর অন্ধকার জীবনে এক টুকরো আলোর বিন্দু এই বিন্দিয়া। বিন্দিয়ার হাত ধরেই ধীরে ধীরে আলোর দিকে হেঁটে চলেছে। আলোয় ফিরছে সাবিত্রী। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।